যুদ্ধ করার জন্য আমরা সৈন্য পাঠাবো, তাই তো? সৈন্য পাঠাইতে গেলে অনেক সৈন্য মারা যায়। কিন্তু কিন্তু সৈন্য মারা গেলে তো এর মানে এই না আমার ক্যাপাসিটি শেষ হয়ে গেল। ডিপেন্ড করে আমার দেশে নতুন কত মানুষ জন্ম নিচ্ছে। হুম। যত বেশি আবার মানুষ জন্ম নিচ্ছে, বা আমি যদি আরো আরেকটা টেরিটরি দখল করতে পারি, আরো কিছু মানুষ অ্যাড হবে, এর মানে কিন্তু আমার পরের যুদ্ধ করার জন্য আমার ফুয়েল রেডি হয়ে যাচ্ছে। সো এদেরও তাই, আমাদের দেশে তো, আমাদের দেশে 18 কোটি মানুষের দেশ, হ্যাঁ, এখানে প্রচুর রিপ্লেস হচ্ছে। এবং প্রতি বছর শিক্ষিত মানুষ বের হচ্ছে, শিক্ষিত বেকার বের হচ্ছে, এবং এদের মধ্যে একটা অল্প একটা অংশ হয়তো চাকরি পাচ্ছে, বাকিরা আবার সেই, তাদের তো কিছু একটা করতে হবে, কিছু মানুষ হয়তো দেশে বাইরে যাচ্ছে। সো এদের মধ্যে আবার সেই ডেসপারেশনটা আছে যে না আমার কিছু করতে হবে, তখন ও আবার দেশ থেকে জায়গা জমি বিক্রি করে আবার হয়তো কিছু একটা করতেছে। তাই না? এই যে মানে কন্টিনিউয়াস, যে আপনার একটা নতুন একটা জেনারেশন তৈরি হচ্ছে যাদের কিছু না কিছু করতে হবে, এই যে একটা রিপ্লেসমেন্ট ক্যাপাসিটি আমাদের, এটা কিন্তু হিউজ আমাদের দেশে। এবং রিপ্লেসমেন্ট ক্যাপাসিটি, আমাদের উর্বর মাটি এখানে কখনোই শেষ হবে না। সো আলটিমেটলি আমার মনে হয় না যে খুব দ্রুত মানে আপনার এই ফুয়েলটা শেষ হয়ে যাবে, এরকম কিছু মনে হয় না। আচ্ছা, আমি শেষ করার আগে আরেকটা লাস্ট প্রশ্ন করি। নাইভ মনে হইতে পারে, মাথায় আসলো দেখে করতেছি। এই যে বিজনেস গুলি আস্তে আস্তে শিফট হয়ে তো বিগ, অল্প কয়টা ফ্যামিলির হাতে চলে যাচ্ছে, রাইট? এই কারণে যেমন গরুর মাংসের কথা, যে আশেপাশে সব গরু মাংসের দোকান বন্ধ হয়ে গেছে। এখন হ্যাঁ, স্বপ্ন থেকে শুরু করে বড় ব্যবসাগুলি কিন্তু আসলেই স্মল রিটেল গুলি, ছোট ছোট ব্যবসাগুলিকে বন্ধ করে দিতেছে। এই কারণে পরবর্তীতে গিয়ে ইকোনমি কি ধরনের বিপদে পড়তে পারে? যে যে নতুন স্মল বিজনেস শেষ হয়ে যাচ্ছে, তার মানে প্রত্যেকটা স্মল বিজনেস তো কয়েকটা করে লোক এমপ্লয় করে, এই লোকগুলি আনএমপ্লয়েড হয়ে যাচ্ছে। এবং এই লোকগুলিও কিন্তু পরবর্তীতে একটা ব্যবসা বুঝে গেলে, তারা কিন্তু এক ভাই বিদেশে থাকে, তার কাছ থেকে 1 লাখ, আরেক মামাতো ভাই বিদেশে থাকে, তার কাছ থেকে 2 লাখ নিয়ে সে একজন নতুন এন্টারপ্রেনার হয়ে যায়। এন্টারপ্রেনার হওয়ার সাহস বা স্কিলটা সে পায় আরেকটা স্মল বিজনেসে কাজ করার জন্য। এইভাবেই তো ইকোনমি কাজ করে, রাইট? এখন এই যে বড় বিজনেস গুলির কারণে ছোট বিজনেস গুলি যে বন্ধ হয়ে যাবে, এটার কি প্রচন্ড রকম একটা বাজে ইম্প্যাক্ট ফিউচারে গিয়ে পড়বে না? হ্যাঁ, অবশ্যই অবশ্যই। এটা মানে যখন আপনার সুপার মার্কেট ইকোনমির দিকে যাবে, তখন সুপার মার্কেট গুলো তো অনেক এফিশিয়েন্ট, তারা অনেক কম লোক দিয়ে অনেক বেশি কাজ করাইতে পারে, আর দিন দিন তারা আরো এফিশিয়েন্ট হচ্ছে, তাই না? আপনি কানাডা আমেরিকায় দেখেন এখন ওয়ালমার্ট গুলায়, আগে হয়তো 10 বছর আগে যত মানুষ লাগতো তার অর্ধেকের কম বেশি কম মানুষ লাগে, তাই না? তো ওরা আরো দিন দিন এফিশিয়েন্ট হচ্ছে। সো যত ইকোনমি সুপার মার্কেটের দিকে যাবে, তত কিন্তু আম, মানে ইকোনমির ক্যাপাসিটি কমতে থাকবে, মানুষজনের এই যে স্মল বিজনেস গুলো বন্ধ হয়ে যাবে। এবং বাংলাদেশের মতো কান্ট্রি কিন্তু রান করে স্মল বিজনেসের উপর। কয়টা মানুষ আপনার সরকারি চাকরি বেসরকারি চাকরি করে? ম্যাক্সিমাম মানুষই কিন্তু কোনো না কোনো ভাবে স্মল বিজনেস করে টিকে থাকে। তো স্মল বিজনেস, দিস ইজ এ রিয়েল থ্রেট, আই থিঙ্ক। যে যে স্মল বিজনেস গুলো যখন বন্ধ হইতে শুরু করবে, আম, তখন কিন্তু তার একটা ইম্প্যাক্ট মানে সোসাইটিতে অনেক বড় ভাবে পড়বে, সোসাইটিতে ডিপ্রেশন বাড়বে। সোসাইটিতে এখন প্রবলেম হচ্ছে, আমাদের যে ডিপ্রেশন বাড়ে সেটা তো আমরা চ্যানেল করি না ঠিক মতো। আমরা চ্যানেল করি হয়তো আরেকজনকে গালাগালি করে, আমার মতো আরেকজনকে গালাগালি করে, আরেকজন ব্যবসায়ীকে গালাগালি করে, কিন্তু যেখানে অরিজিনালি গালাগালি করা দরকার সেখানে আমরা গালাগালি করি না, যেখানে আমাদের জড়ো হওয়া দরকার সেখানে হই না। সো এক্স্যাক্টলি। হ্যাঁ এটাই মানে, মেইন প্রবলেমটা। হ্যাঁ মেইন মানে প্রবলেমটা এটা। আর আমরা একত্রিত তো হইতে পারি না, যে একত্রিত আমরা যে হইতে পারি না। মানে এই যে অনেকে আমরা লেখালেখি কয়েকজন মানুষের কাছে যায়, এগুলো যদি হাজার হাজার মানুষের কাছে পৌঁছে, হ্যাঁ, তো লাখখানেক মানুষ মানে এইভাবে চিন্তা করতো। বেশি মানুষ রাইট। কিন্তু লাগে না, লাখখানেক না, কেন, 5,000 মানুষ যদি এইভাবে চিন্তা করতো এবং একটা মানে একটা অ্যাক্টিভিটি করার চেষ্টা করতো, তাহলেও মানে একটা বিরাট বড় মানে কিছু একটা মানে একটা এফেক্ট পড়তো মানে সোসাইটির মধ্যে, হ্যাঁ, কিন্তু হ্যাঁ, একটা পজিটিভ পজিটিভ মুভমেন্টের দিকে যেত আর কি। হ্যাঁ। রাইট, যাই হ্যাঁ। হোক, আর কিছু প্রেজেন্ট। হইলে মানে তো আমরা উদ্দেশ্যহীন ভাবে আমরা ঘুরে বেড়াচ্ছি, আমাদের যে যে কারণে দেখেন আপনার, আমার তো মনে হয় মানে প্রচুর ডিপ্রেশন আস্তে আস্তে আমাদের সোসাইটিতে একটা একটা বড় একটা মানে একটা একটা ব্যাপার হয়ে দাঁড়াবে, যেটা আস্তে আস্তে হচ্ছে, তাই না? তো হ্যাঁ, সরকার, গভর্নমেন্ট একটা সার্বজনীন পেনশন স্কিম চালু করছে, তো এটা অনেকদিন হয়ে গেছে। আর এইখানেই শেষ না, গভর্নমেন্ট যেটা করছে এটার সাথে সাথে, যে গভর্নমেন্ট বলতেছে যে তারা সমস্ত আধা সরকারি, স্পেসিফিক্যালি আধা সরকারি, তারপর স্বায়ত্তশাসিত এবং স্বশাসিত, এই 3 ধরনের যে প্রতিষ্ঠান আছে সেগুলিতে আগামী জুলাই মাসের 1 তারিখ থেকে, মানে নেক্সট অর্থ বছরের প্রথম দিন থেকে যারা চাকরিতে জয়েন করবে, তাদেরকে তারা রেগুলার যে সরকারি পেনশন সেটা তারা দিবে না, তাদেরকে এই পেনশন স্কিমে সাইন আপ করতে হবে। তো জাস্ট টু গিভ ইউ অ্যান আইডিয়া হাউ বিগ দিস গ্রুপ অফ পিপল ইজ রাইট নাও, স্বশাসিত, স্বায়ত্তশাসিত আর হইলো গিয়ে এরকম আধা সরকারি প্রতিষ্ঠানে এই মুহূর্তে 4 লক্ষ লোক কাজ করে। সো বুঝতেই পারতেছেন এটা একটা বিরাট বড় অংশ। এইটার মধ্যে সমস্ত কর্পোরেশন পড়ে, তারপর হলো গিয়ে বিপিসি পড়ে, বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন, তারপর সমস্ত বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো পড়ে এটার মধ্যে।
এরা 1 তারিখ থেকে যারা জয়েন করবে তারা কোনো পেনশন পাবে না, তাদেরকে নিয়ে গিয়ে ওই যে সার্বজনীন পেনশন স্কিমে ইয়ে করা হবে। এখন আমার মামুন ভাইয়ের কাছে প্রশ্ন হলো, মামুন ভাই, উম, আমরা তো বার্নি মেডফ এর কথা জানি, যে বার্নি মেডফ একটা ফান্ড তৈরি করছে, ওই ফান্ডে যারা ইনভেস্ট করছে তারা শুরু থেকেই বেশ ভালো লাভ পাইছে, এবং একটা সময় গিয়ে যখন দেখা গেছে এটা পিরামিড স্কিম, যে আসলে সে টাকা কোথাও ইনভেস্ট করে নাই, সে আপনার কাছ থেকে টাকা নিয়ে ওই টাকা আমাকে দিছে, আমার কাছ থেকে টাকা নিয়ে মির্জা ভাইকে দিছে, এটা পিরামিডের মতো গড়ে উঠছে। এবং বার্নি ম্যাডফের এই পুরো স্কিমটা এত বড় ছিল, যেখানে ওয়ার্ল্ডের এরকম কোনো বড় মানুষ নাই যার নাম পাওয়া যায় না যে বার্নির এখানে ইনভেস্ট করেন। ইভেন ইংল্যান্ডের রয়্যাল ফ্যামিলির লোকজনও বার্নি ম্যাডফের ওখানে ইনভেস্ট করছে। এটাকে আমেরিকানরা বলে পঞ্জি স্কিম, যেটা পিরামিড স্কিম হিসেবে কাজ করে। তা আমরা কথা বলছিলাম ওই দিন, তা আপনি বলছিলেন যে এই বাংলাদেশের যে ইয়েটা, এই এই কি বলে এটাকে, এই পেনশন স্কিমটা, এটা অনেকটা পঞ্জি স্কিমের মতো লাগে। আমি এটাকে নিয়ে আপনার সঙ্গে কিছু বলতে বলবো, পাশাপাশি আমি আরেকটা জিনিস অ্যাড করে দিই, যে একটা মানুষ সর্বোচ্চ 50 বছর বয়সে এখানে জয়েন করতে পারবে, আর একটা হুম। মানুষ সর্বনিম্ন বয়স হইতে হবে 60 বছর, যেখানে সে রিটায়ারমেন্ট ক্লেম করতে পারবে, সে সেখান থেকে টাকা পাওয়া শুরু করবে। তার মানে এই মুহূর্তেও যদি 50 বছর বয়সে কেউ ঢুকে, সরকারকে আগামী 10 বছর তাকে কোনো টাকা দিতে হবে না। হুম। হুম। আর হুম। সাধারণত হুম। 50 বছর বয়সে ঢুকে না মানুষ, আরো আর্লি ঢুকে। তো হুম। বেসিক্যালি আরো বহু বছর এই গভর্নমেন্টকে কোনোই টাকা দিতে হবে না। এই যে 2041 সাল পর্যন্ত তাদের যে প্ল্যান, মোটামুটি 2041 সাল পর্যন্ত আসলে তাদেরকে কারো কোনো টাকাই দিতে হবে না। আপনি টোটাল বিষয়টা কিভাবে দেখছেন? আপনি তো বলেই দিলেন, মানে পঞ্জি স্কিম, আমরা এটা নিয়ে আসলে কথা বলছি আগে। আর আর এটাকে ওরা যে পেনশন স্কিম বলে, এটা আসলে পেনশন স্কিম না, আপনি এটাকে বলতে পারেন জাস্ট একটা সরকারি ডিপিএস, তাই না? ব্যাংকগুলোতে ডিপিএস আছে, আপনি 1,000 টাকা 5 বছর বা 10 বছর জমা দিলে 10 বছর পরে আপনি এত টাকা ইন্টারেস্ট জমা হয়ে এত টাকা পাবেন। এক্স্যাক্টলি সেম থিং এখানে আপনার বলে দেওয়া আছে। আপনি 5,000 টাকা, আমি পড়তেছিলাম যে 5,000 টাকা দিলে কত হবে, 10,000 টাকা দিলে কত হবে, 20,000 টাকা দিলে কত হবে। যখন আপনি নাম্বারগুলো দেখবেন, দে আর গোনা মেক এ লট অফ সেন্স টু ইউ, রাইট? আমি 10,000 টাকা করে দিলে আমি রিটায়ারমেন্টের পরে আমি 1,50,000 টাকা করে প্রতি মাসে পাবো। কিন্তু ভাই আপনার 40 বছর ধরে দিতে হবে, 40 বছর দেওয়ার পরে এখন আপনার 10,000 টাকার যে মার্কেট ভ্যালু, তখনকার ওই 10,000 টাকার মার্কেট ভ্যালু আপনি যদি 10% করে ইনভেস্টমেন্ট আপনি কাউন্ট করেন, ইন 40 ইয়ার্স আপনি আসলে কতটুকু মার্কেট ছিঁয়ে পাচ্ছেন। এটা একটা ব্যাপার। আরেকটা যেটা যেটা আমি বলতেছিলাম, যে যে ডিপিএস কখন পঞ্জি স্কিম হয়, এটা তো ডিপিএস, তাই না? হ্যাঁ, একটা হ্যাঁ। ব্যাংকগুলোতে তো ডিপিএস আছে, বাট সেগুলোকে আমরা পঞ্জি স্কিম বলি না। বা কিন্তু এইটাকে কেন আমরা পঞ্জি স্কিম বলবো? ব্যাংকগুলোর একটা সুবিধা কি, ব্যাংকগুলো দে আর মেকিং মানি, রাইট? তারা হচ্ছে ব্যবসা প্রতিষ্ঠান। তারা আপনার কাছ থেকে যে টাকাটা নিচ্ছে সেই টাকাটা সে আবার ইনভেস্ট করতেছে ইন এ বিজনেস উইচ ইজ মেকিং মানি, গিভিং দেম রিটার্ন, এবং ওই রিটার্ন থেকে সে আপনাকে দে আর গিভিং ইউ এ পোর্শন অফ ইট, এবং তারা একটা পোর্শন দিচ্ছে। দ্যাট ইজ হাউ ব্যাংক ওয়ার্কস। যেই কারণে ব্যাংকগুলা উইল, লাইক অ্যাজ লং এজ তারা ঠিক মতো মানে তাদের বিজনেস অপারেশন চালাই যাবে, ডিপিএস ইজ এ গুড আইডিয়া। বাট আপনার ক্ষেত্রে কিন্তু, গভর্নমেন্টের ক্ষেত্রে কিন্তু তা না। গভর্নমেন্ট ইজ নট অ্যান ইনস্টিটিউশন ফর মেকিং মানি, রাইট? গভর্নমেন্ট, হ্যাঁ, গভর্নমেন্ট কোনোভাবেই না। হ্যাঁ, গভর্নমেন্ট ব্যবসা প্রতিষ্ঠান না। ও যেটা করে, এবং এবং বাংলাদেশের মতো দেশগুলা, শুধু বাংলাদেশ না, বিশ্বের বড় বড় দেশগুলোও মূলত আপনার ডেফিসিটে রান করে, তাই না? এরা এরা যথেষ্ট পরিমাণ হম। মানি তো মেক করেই না, বরং এরা সবসময় একটা মানে টাকার শর্টেজের মধ্যে দিয়ে যায়। তো এরকম একটা প্রতিষ্ঠান যখন আপনার এত বিশাল বড় একটা বার্ডেন তৈরি করতেছে, আপনাকে 12% 13% ইন্টারেস্টের লোভ দেখায় যখন আপনার কাছ থেকে টাকা নিয়ে যাবে, এই টাকাটা আলটিমেটলি কোত্থেকে ওরা যখন রিটার্ন করতে শুরু করবে, তখন কোত্থেকে রিটার্ন করবে? ওরা বারো তখন তো পার্সেন্ট বাড়াবে কিভাবে? 12%, হ্যাঁ, আপনি 12% বাড়াবেন কিভাবে, সেটাই তো আমার প্রশ্ন। ব্যাংকে আমি ডিপিএস রাখতেছি বিকজ আমি জানি যে সেটা 15%-এ ইনভেস্ট করতেছে, এবং ফলে আমি রিটার্ন পাচ্ছি। গভর্নমেন্ট কিভাবে ইনভেস্ট করতেছে, কোথায় ইনভেস্ট করতেছে, কোথা থেকে রিটার্ন পাচ্ছে, কিভাবে আমাকে টাকা ফেরত দিবে? গভর্নমেন্ট যেটা করতেছে, জাস্ট সে নতুন একটা লায়াবিলিটি ক্রিয়েট করতেছে, এবং সে আশা করতেছে এটা তো অনন্তকাল ধরে চলতে থাকবে। ওই যে আপনার একটা মানে ফুয়েল আসতে থাকবে, এবং ফুয়েল আস্তে আস্তে এটা চলতে থাকবে, কিন্তু এইভাবে তো আসলে চলবে না। এই জন্যই ওরা এত বেশি মানে অ্যাগ্রেসিভ হয়ে গেছে। এই যে এখানে আপনি যে বললেন 4 লক্ষ মানুষ, আমার হিসেবে আরো বেশি। মানে বাংলাদেশের টোটাল যে বেসরকারি স্কুল গুলো আছে, স্কুল কলেজ ইউনিভার্সিটি, সবাই নাকি এর আওতায় আসতেছে।
হ্যাঁ, তো বেসরকারি তো আমি স্কুলগুলা, শুধু সরকারি সরকারি প্রতিষ্ঠানগুলির কথা বলছি, যে ওই যে হ্যাঁ ওই আধা সরকারি ওই প্রতিষ্ঠান যেগুলি স্বশাসিত স্বায়ত্তশাসিত ওই ধরনের প্রতিষ্ঠানগুলিতে এই মুহূর্তে 4 লাখ লোক কাজ করে, কিন্তু ওরা যেইভাবে অ্যাপ্রোচ করতেছে, আমি তো শুনতেছি যে সব জায়গায় হালকা প্রেশার ছিল। আমি তো ধারণা বছর ঘুরতে ঘুরতে বহু জায়গায় জোর করে এটা চালু করায় দিবে। হ্যাঁ হ্যাঁ, আমি আমার এক ফ্রেন্ড, আসলে আমার স্কুল ফ্রেন্ড, সে আপনার একটা স্কুলের টিচার, সে আমাকে বলতেছে কালকে যে আমার ওদেরকে নাকি বলে দিছে অলরেডি মিনিমাম 2,000 টাকার আপনার ডিপিএস করতে হবে। দ্যাটস নট সে পেনশন স্কিম, এটা একটা ডিপিএস। সো ওদেরকেও মিনিমাম 2,000 টাকা ডিপিএস করতে হবে, এবং এটা নাকি আপনার স্কেলের উপরে, এটার উপরে, সেটার উপরে ডিপেন্ড করবে। সো এটা কিন্তু একটা বিশাল শ্রেণী আপনার, যারা মানে বেসরকারি স্কুল কলেজ, এমপিওভুক্ত স্কুল কলেজ যারা, ওদের তো এটা মানে এখন সবাইকে বাধ্যতামূলক ভাবে করতেছে। এটা আমি একদিক দিয়ে ভালো মনে করি, কারণ এভরিওয়ান ইজ ফিলিং দ্য হিট, তাই না? বাট আলটিমেটলি এটা ফল করবে। প্রবলেম হচ্ছে যে হয়তো আমার আপনার জীবদ্দশায় ফল করবে কিনা, এটা একটা আর কি প্রবলেম। মির্জা ভাই, হুম। এই আমার একটা প্রশ্ন ছিল আপনার কাছে। যে মনে করেন একটা মানুষ 30 বছর কাজ করলো, রাইট? মনে করেন সরকারি একটা কর্পোরেশন, পর্যটন কর্পোরেশনে একটা লোক 30 বছর কাজ করলো, প্রতি মাসে 5,000 টাকা করে দিতে 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 রিটায়ারমেন্টে গেল। রিটায়ারমেন্টে যাওয়ার সময়, ওই সময় গিয়ে দেখা গেল রিটায়ারমেন্ট করলো, সে নিয়মিত টাকা পাচ্ছে, 2-3 বছর টাকা পাওয়ার পর দেখা গেল যে পুরা সিস্টেমটা ভেঙে পড়ছে। এই তো পিরামিড স্কিম, পঞ্জি স্কিম যাই বলে, এটা এক সময় না এক সময় ডিফল্ট হবেই। তো এই লোকটা তখন করবেটা কি? তার চিকিৎসা, খাওয়া, বাসস্থান, এইসব তখন কে টেক কেয়ার করবে? সে তো সে তো রাষ্ট্রের জন্য বোঝা হওয়ার কথা ছিল না। এটা এইগুলোর ইম্প্যাক্ট হবে বাংলাদেশের, তখন। আসলে বাংলাদেশের সোসাইটিতে তো এভাবেই চলে। বাংলাদেশের সব মানে একটা আন্ডারনেইং সব কিছুরই কিন্তু একটা সিস্টেম আছে বাংলাদেশের, যে মানে আমরা যেটা বলি যে ওই কি বলে ব্রেকডাউন সিস্টেম, বা তোমার খোলা ঝুড়ি, যেটা ওপেন বাস্কেট বা বটমলেস হুম। বাস্কেট, বা মানে কোনো সিস্টেম নাই তারও একটা সিস্টেম আছে। তো আমার যেটা মনে হয় যে এই যে যেই সিস্টেম যে নাই আসলে, তার মধ্যে সিস্টেম হলো বাংলাদেশের সোশ্যাল সেফটি সিকিউরিটিটা খুব বেশি, মানুষ মানুষকে আগলায় রাখে। ধরো কারো বোন যদি কোনো প্রবলেমে পড়ে, তার তার জন্য তার ভাইরা দাঁড়া হয়ে যায়। তা কারো কারো ভাই যদি কোনো প্রবলেমে পড়ে, তার আশেপাশে তার চাচাতো ভাই খালাতো ভাই মিলে তারে মোটামুটি একটা ট্যাকেল ঠেকা দিয়ে হ্যাঁ, রাখে কোনোভাবে। এটা কিন্তু মানে কোনো এই দেশে যেরকম তোমার নার্সিং হোম আছে, এই আছে সেই আছে, অনেক সিস্টেম আছে মানে সরকারি তরফ থেকে, যে তোমাকে না খায়া মরতে দিবে না, বা তোমার বিনা চিকিৎসায় বা তুমি রাস্তায় পড়ে মরবা না, মানে উন্নত দেশগুলিতে যেটা হয়। আর বাংলাদেশের সিস্টেম হলো তোমার সোসাইটি তোমার টেক কেয়ার করে, আর সোসাইটিতে ওইভাবেই কন্ট্রিবিউশন থাকে মানুষের, সোসাইটির জন্য মানুষ কাজও করে ওইভাবে। কারো খালাতো ভাইয়ের জন্য দৌড়ায় যায়, এখানে তো কেউ কারোর জন্য দৌড়ায় যায় না। এখন কি হবে আসলে সবটাই ডিপেন্ড করে মানুষ কতটুকু প্রতিবাদ করবে, মানুষ কতদিন বুঝবে বা মানে। কিন্তু আমার তো এখন যেটা দেখি, আমার আসলে কিছুটা হতাশাও কাজ করে যে মানুষ আসলে বুঝে হয়তো, কিন্তু কোনো ধরনের তাদের প্রতিবাদ করেই নেই। কারণ এখন এখানে থেকে আমার কাছে মনে হইতেছে, আমাদের সবার কাছে মনে হইতেছে, কারণ আমরা একটা উন্নত সিস্টেমে থাকি, আমাদের কাছে এই জিনিসটা সবচেয়ে বড় লাগে। এই যে বিদেশে মানুষ প্রতিবাদ করে না, কেন করে? কারণ এখানে তো আমি দেখি যে চলতেছে, একটা সিস্টেম তৈরি করা সম্ভব, আমরা আমরা মনে করি সম্ভব। বাট বাংলাদেশে যদি তুমি আমি মামুন আমরা তিনজনই থাকতাম আমাদের কাছে, আর আমরা যদি এই সিস্টেমে এক্সপোজ না হইতাম, আমাদের কাছে মনে হতো যে ওইটাই সিস্টেম। এই যে মানুষ না খেয়ে থাকবে 2 বেলা, হ্যাঁ, অবশ্যই। এখানে তোমার ওই বা জায়গায় তোমার এখানে মারা যাবে, এখানে তারে তুলে নিয়ে যাবে, এই পিটায় মারবে। আমার কাছে মনে হতো যে না, দিস ইজ গুড, আরো ভালো হইতেছে সিস্টেম, রেস্টুরেন্ট হইতেছে, এই হইতেছে। জাস্ট থিঙ্ক অ্যাবাউট ইট, হ্যাঁ, লাইক ভিজিবল তোমার। ভিজিবল ডেভেলপমেন্ট তো হ্যাঁ, হইতেছে। পাশাপাশি মিজা হ্যাঁ ভাই, সেটাই। আরেকটা জিনিসটা হয়েছে হ্যাঁ, তো যে ওইটার আপনার। কারণে আমি কিছুটা আমার হতাশও লাগছে, মানুষ আসলে কবে বুঝতে শিখবো মানুষ। এই যে ধরো নেটের মাধ্যমে বা মুভির মাধ্যমে অন্য বিশ্বের সাথে এক্সপোজ হইতেছে, দেখে সিস্টেম জানে, বই পড়ে অনেক কিছু, কিন্তু এটা মানে মনে করে যে এটা কাল্পনিকই, বাংলাদেশের জন্য এটা প্রযোজ্য না। মুক্তিযোদ্ধাদের তো বলে নাই যে তুই দেশ স্বাধীন কর, ও দেখতেছে আমারে তুলে নিয়ে যাবে গিয়া, আমি গিয়া আমি অস্ত্র হাতে তুলে নিবো, আমার বাপ রে মারছে, আমি পারলে প্রতিশোধ নিবো, ঠিক আছে? যখন দেশ ভাগ হয়েছে বা ভারত স্বাধীন, এটা কিন্তু মানুষের নিজের থেকে, অল্প কিছু মানুষ অল্প কিছু হ্যাঁ, মানুষ খুবই তাদের অল্প। তাদের জজবা থেকে কিন্তু এটা তৈরি হয়েছে, ঠিক না? তো এইরকম তো ফায়ার আমাদের দেখতে হবে, এরকম ফায়ার আমি দেখি আমাদের কিছু মানুষের মধ্যে দেখি, কিন্তু বাংলাদেশের তরুণরা যদি না জাগে, ওই ফাহাদ আব্দুল সালাম যে কথাগুলো বলে,
আসলে ঠিকই বলে, ও তরুণদের ছাড়া কোনো আশা নাই, বড় এই বুইড়াদের দিয়া কিছুই হবে না। তো শেষ করার আগে আপনাদের দুইজনের কাছে আমার একটা ইম্পর্টেন্ট প্রশ্ন আছে, যে বাংলাদেশ হওয়ার পরে তো মানুষের মেন্টালিটি চেঞ্জ হয়ে যায়, রাইট? আমরা ব্রিটিশদের অধীনে ছিলাম, আমরা পাকিস্তানিদের অধীনে ছিলাম, যে আমাদের দেশ ছিল না। তাই তখন মানুষের এক ধরনের মানে সাহস কাজ করে যে নিজের কিছু পাবো, নিজের কিছু হবে, এই ধরনের ব্যাপারও থাকে। আর বাংলাদেশ হয়ে যাওয়ার পরে এখন পর্যন্ত পলিটিক্যাল বা যে কোনো ধরনের গভর্নমেন্ট সরকার বিরোধী ডিসেন্ট বা সরকার বিরোধী বক্তব্যের জন্য যতটুকু স্পেস ছিল বা বা এরকম সিস্টেমের বিরোধিতা করার জন্য মানুষ যত ধরনের বিপদে পড়ার সম্ভাবনা ছিল, সেটা তো গত 15 বছরে বহুগুণ বেড়ে গেছে। এখন তো স্টেক অনেক হাই, যে আপনি একটা পলিটিক্যাল মিটিং এ গেলেন, সামান্য যেমন স্কুলের বাচ্চাদের বই নিয়ে যেটা হইলো, যে কারিকুলাম পছন্দ না হয় কিছু টিচার আর কিছু গার্জেন রাস্তায় দাঁড়াইছিল, সাধারণ একজন প্যারেন্টস কে ধরে নিয়ে গিয়ে জেলে ঢুকাই দিল। তাদের মধ্যে এখনো 2-3 জন এখনো জেলে আছে। এই যে স্টেক যখন এত হাই, যে সামান্য একটা প্রতিবাদ করতে গিয়ে আপনার পুরো পরিবার কিন্তু মানে ছিন্ন ভিন্ন হয়ে যায় একটা মানুষ জেলে গেলে, রাইট? এই সিচুয়েশনে আপনারা কি আশা করেন যে মানুষের পক্ষে আসলেই সম্ভব যে কোনোভাবে মানে ইফেক্টিভ প্রতিরোধ বা গড়ে তোলা? দুজনের কাছে এটা প্রশ্ন, আমি কিভাবে? মনে করি এটা সম্ভব। আমি আগে বলি, মামুন বলতে পারবে। তো আমি মনে করি এটা খুবই সম্ভব। এটা একটা ফলস সেন্স অফ সিকিউরিটি মানে তৈরি করে দিচ্ছে। আগের মতো যে জীবন দিব বা 90-এর দশকের কথাই চিন্তা করো, যারা আন্দোলন করছে তারা কিন্তু মানে পুলিশের ভয় পায় নাই। ওই সময় কিন্তু পুলিশ মারছে বা করছে, ঠিক আছে। সেই ভয়টা সেরকম মানুষ তো দেখি না এখন, যে তোমার সেরকম মানে কে যাবে দেশের জন্য জীবন দিতে? এটা তো একটা হাস্যকর কথা না, যতই এটা সুমধুর বাণী বলি আমি, কিন্তু কে যাবে তোমার দেশের জন্য জীবন দিতে? এটা কি কোনো কথায়? মানুষ মানে একটা না একটা স্বার্থ বা কোনো একটা ইসের একটা একটা টার্গেট থাকে। তো এটা কিন্তু আর কোনো মানে নেই। আর থার্ড একটা কথা আমি বলি, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ আমার মনে হয়, যে আমাদের ওনারশিপ নেই। এটা আমি সবসময় ফিল করছি। বাংলাদেশের একটা কথা আছে, সরকার কামাল দারিয়া মে ঢাল। যতদিন না হ্যাঁ, তুমি হ্যাঁ। ওন করতে পারো যে গ্যাস ফিল্ডটা আমার নিজের বাপের, এই শেয়ার মার্কেটটা আমার নিজের বাপের, এই টাকাগুলো যে চুরি করতেছে, দিস ইজ মাই মানি, এর আগ পর্যন্ত তোমার সিচুয়েশন চেঞ্জ হবে না। এভরিথিং বয়েলস ডাউন টু ফিউ থিংস, আমি বলি। এবং আমি অনেক দিন পর মানে চর্চা করতে করতে এই জিনিসগুলো পাইছি। তোমার এই এই বেসিক জিনিসগুলো ঠিক করতে হবে। মানুষের জীবনের দাম ঠিক করো, তোমার দেশ অর্ধেক চেঞ্জ হয়ে যাবে গিয়া। তুমি চিন্তা করো যে তোমার ওনারশিপ হইব, দেন তুমি দেখবা যে তোমার 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 রক্তে, তোমার চামড়ায় যখন টান দিবে না, তখন এই কুত্তার বাচ্চাদের, সরি ফর সোয়ারিং, বাট এদের তোমার মানে মাইর দিতে তোমার গায়ে বাঁধবে না। তখন তোমার যখন মনে হবে যে এরা তো জাস্ট লুট করতেছে, আমার আমার টাকা লুট করে নিয়ে যেতেছে। এই জন্য আমি বারবার বলি, আসল টার্গেট ওইখানে হওয়া উচিত আমাদের, যে বোঝানো দরকার যে দিস ইজ ইয়োর মানি, এটা ওরা লুট করে নিয়ে যেতেছে। ইউ ইউ কুড হ্যাভ হ্যাভ দ্য সেম লাইফ, আমেরিকা কানাডা বা বিশ্বের অন্যান্য দেশের মতো ভালো লাইফ তুমি ডিজার্ভ করো। ও তোমার এটা পাওয়ার কথা, বাট দে আর রবিং ইউ ব্লাইন্ড। সো আমাদের যদি অ্যাক্টিভিটিগুলি এই পর্যায়ে হতো, আশা করি বিএনপি বা এদের যদি এই ধরনের টার্গেট থাকতো, তাহলে আমার মনে হয় মানে এই যে মধ্যবিত্তকে ইনক্লুশন করার যেই ব্যাপারটা, এটা খুব সহজে ঘটাইতে পারতো। এনিওয়ে, এটাই আমার। বাউন্ডারি আমি কনক্লুডিং হ্যাঁ থট। আমি একটু অ্যাড করি সেটা, যে মানে দেশের জন্য জীবন দেওয়ার ব্যাপারটা কি একটু, এটা একটু রোমান্টিসিজমের সাথে কানেক্টেড। হ্যাঁ, আপনার এই ব্যাপারটাকে রোমান্টিক করতে হবে। 90 দশকে জিনিসটা রোমান্টিক ছিল। ইভেন আপনি এর আগে যদি যান 70-এর দশকে, যখন আপনার ভারতের যে নকশাল আন্দোলনগুলো হয়েছে, হ্যাঁ, দেখবেন হ্যাঁ। যে নকশাল আন্দোলনে প্রচুর ইয়াং ছেলেরা জীবন দিছে, তাই না? মানে হুম। হাজার হাজার ইয়াং ছেলে মারা গেছে। কেন মারা গেছে? কারণ ওটা রোমান্টিক একটা আন্দোলন ছিল। হ্যাঁ, একটা ইউটোপিয়ান একটা সোসাইটির একটা স্বপ্ন তাদেরকে দেখানো হয়েছে। এবং এবং কবি, সাহিত্যিক, শিল্পী, তারা তারা সবাই মিলে এমন একটা রোমান্টিক একটা আবহ তৈরি করছে, যেমন হয়েছে না আমরা এই পর্বটা পার হয়ে গেলেই, এই জিনিসটা অ্যাচিভ করতে পারলেই আমরা সম্ভবত একটা ইউটোপিয়ান সোসাইটি হ্যাঁ। থেকে পৌঁছায় যেতে পারবো। একটা স্বপ্ন তৈরি করবো, হ্যাঁ। হ্যাঁ। তো সেই সেই রোমান্টিক ইয়েটা আসলে নষ্ট হয়ে গেছে। মানুষ এখন অনেক বেশি বাস্তববাদী হয়ে গেছে, এক এক কথা। হ্যাঁ, তারা তারা আসলে আর ওই রোমান্টিক স্বপ্নটা দেখে না। দ্বিতীয় হচ্ছে, আমরা আমরা যারা সরকারের পক্ষের লোক না, আমাদের কালচারাল স্ট্রেংথ নাই, সত্যি কথা। আপনার আপনার বিএনপির হাজার হাজার লোক, শত শত লোক গুম হয়েছে, বহু লোক জেলে পড়ছে, কিন্তু তাদেরকে নিয়ে উপন্যাস নাই, কবিতা নাই, সাহিত্য নাই, গান নাই। আহ, ফলে ফলে এই যে একটা একটা এবং এবং আমরা আরেকটা জিনিস হচ্ছে, আমরা যারা আসলে আন্দোলনে আসবে তাদেরকে একটা স্বপ্ন দেখানো, সেটা আমরা পারতেছি না।
কারণ আমরা আবার যারা এই লাইন এই দিকে আছি আমরাও অনেক বেশি বাস্তববাদী, সো আমরা তাদেরকে মিথ্যা কথা বলতে চাই না। সব হুম মিলে সেই রোমান্টিক আবহাওয়াটা তৈরি হইতেছে না, সেই 90-এর আবহাওয়াটা বা 70-এর 80-র দশকের আবহাওয়াটা তৈরি হইতেছে না। এবং যতদিন এই আবহাওয়া তৈরি না হবে ততদিন তো ইয়াংরা আসবে না। আর আপনার মধ্যবিত্তরা তো কখনো কোনো কিছুতে আসে না। আর বাংলাদেশে আমি খুব ইন্টারেস্টিং একটা জিনিস ফলো করতেছি গত কয়েকদিন যাবত, যে কারা মধ্যবিত্ত এটা নিয়ে একটা বিতর্ক হচ্ছে কিন্তু। মানে বাংলাদেশে আসলে 80 ভাগের বেশি মানুষই আসলে মধ্যবিত্ত না, তারা দরিদ্র। কিন্তু এই দরিদ্ররাও নিজেদেরকে মধ্যবিত্ত মনে করে মধ্যবিত্তের সমস্যাগুলোর সাথে তারা নিজেদেরকে রিলেট করার ট্রাই করতেছে। হুম তারাও ভাবতেছে তাদের হয়তো একটা সোশ্যাল মানে সামাজিক উত্তরণ হয়েছে, তারা তারা হয়তো এখন এই ছোটখাটো সমস্যাগুলো দিয়ে মধ্যে দিয়ে যাচ্ছে। তো মানে যে কারণ যেটা আমি বলতেছি আর কি, যে মানে আহ দুইটা জিনিস, একটা হচ্ছে ওরা অনেকে আমাদের সাথে আমরা আমরা যে কথাগুলো বলতেছি এর সাথে রিলেট করতে পারে না। ওরা মনে করে আমরা যেসব কথা বলতেছি এইসব কথার কোনো মানে নাই, কারণ আমরা কোনো স্বপ্ন দেখাচ্ছি না তাদেরকে। আর সেই রোমান্টিক আবহাওয়াটা আমাদের আমাদের যেহেতু কালচারাল কোনো উইং নাই, কালচারাল স্ট্রেংথ নাই, সেই রোমান্টিক আবহাওয়াটা তৈরি হচ্ছে না এখন। এটা এটা একটা খুব ইন্টারেস্টিং কথা আজকে শুনতেছিলাম, যে র খুব মানে আপনার আসলে মূলত বাংলাদেশের যে কালচারাল উইং আছে এর একটা বড় অংশই তো র র আসলে তাদেরকে হ্যাঁ, ইয়ে অবশ্যই। করছে। They have planned well, এবং আমরা we have lost to them, and I don't know like how long we're হ্যাঁ, gonna be. এটা 100% হ্যাঁ বিগ টাইম 100%, আসলে। এটা এটা 100%। যদি আমরা মানে সবচেয়ে বড় কথা কি জানো, এই আমি যেটা দেখি সেটা হলো যে এই ডিনায়ালের মধ্যে থাকি, আমাদের এটা করা হয়েছে এটা করা। আশা করি আমি একদিন এটা নিয়ে একটা বিশাল একটা মানে পডকাস্ট করব, একটা লেখা লিখবো এটা নিয়ে। সেটা হলো যে এই আমরা এটা আমার বাবার জামানা থেকে আমি শুনে যাচ্ছি মুসলমানদের বিরুদ্ধে এই ষড়যন্ত্র। আরে বেটা, ষড়যন্ত্র যদি করলো তুই তো তোর রুখতে পারলি না, আজকে 50 বছর ধরে একই গান গাইতেছস, ঠিক আছে হ্যাঁ, না? যে মানে এটা যদি ষড়যন্ত্র হয় তুই তো এটা রোধ করতে পারলি না, খালি ব্লেম যে এটা করছে এটা করছে। তো এটা 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 খুব তো সহজ, হ্যাঁ, ব্লেম ব্লেম করা করা খুব তো সহজ। ইজি, যে তুমি হুম ওর ও আচ্ছা ও আমার জন্য এটা করে ফেলছে। তা হুম তুমি প্রস্তুত হও, তুমি এই জিনিসটার জন্য তুমি মানে